মমতার সাথে অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। সেখানে কারারক্ষীরাও ব্যবহার করত, উনিও ব্যবহার করতেন। এবং তিনি সুস্থ গাড়ি থেকে নামছেন, উঠছেন, আবার বাসায় ফিরছেন। ভিসা বন্ধ হলে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এখানে চিকিৎসা নিতে যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাই টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আপসী নেত্রীর মহাপ্রয়াণ। আসলে মহাপ্রয়াণই বলতে হয়, কারণ আজও বাংলাদেশ শোকস্তব্ধ। গতকাল সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মানুষ দেখেছে, বিশ্বের বিভিন্ন বড় বড় গণমাধ্যমের মাধ্যমে যে একজন নেতার, একজন নেত্রীর জানাজায় কত মানুষ হতে পারে, সারা দেশ সেদিকে তাকিয়ে থাকতে পারে। এবং সেই যে শোকের আবহ, জাতীয় শোক চলছে, সেই শোকের সঙ্গে আমরাও শোক পালন করছি। মাই টিভি পরিবারের পক্ষ থেকে আবারও শোক জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা অনুষ্ঠান। আজকে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই শুরুতে, তারপরে আলোচনায় যাব। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আর বাম দিকে রয়েছেন খুবই পরিচিত মুখ দুজনই, জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। তো আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আসলে আপনি জানেন যে আজকে মরহুমা বেগম খালেদা জিয়ার তার যে সমাধি, তার যে কবর, সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের সকাল থেকে যাওয়ার সুযোগ হচ্ছে। এবং আমাদের রিপোর্টারও সেখানে গিয়েছিলেন। তারা সাধারণ মানুষ যেটি বলছেন যে তিনি এখন আর শুধু কোনো দলের নেত্রী নন, তিনি সর্বসাধারণের সবার নেত্রী, এবং সেজন্যই তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। শুধু দলের নেতাকর্মীরা যাচ্ছেন না সেখানে। এই যে অর্জনটা, সেটি কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে। আসলে ধরেন আপসীন নেত্রী, তিনি যে ৮৬ সালে যে নির্বাচনটা হলো, সেই সময় কিন্তু তখন আওয়ামী লীগ সহ সব দল কিন্তু স্বৈরাচারী সরকার এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এবং শেখ হাসিনা চিটাগাংয়ের একটা সভায়ও ঘোষণা করেছিলেন যে এই নির্বাচনে স্বৈরাচারী এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। কিন্তু যেহেতু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বিএনপি যেহেতু ওই অঙ্গীকার করেছিলেন, তিনি কিন্তু সেই নির্বাচনে যান নাই। সেই নির্বাচনের পরে 2001 সালের নির্বাচন হলো। সেখানে দেখেন কোনো জরিপে, বাংলাদেশের কোনো জরিপে কোনো দেশ বিশ্বাস করে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু জনগণ কিন্তু আপনি দেখেন ঠিকই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। অর্থাৎ জনগণ কিন্তু, আমাদের চাইতে জনগণ কিন্তু বেশি বুঝেছে যে তিনি দেশ এবং গণতন্ত্রের জন্য অঙ্গীকারবদ্ধ এবং তিনি আপোস করেন না। তারপরেও আপনি দেখেন যে ওনাকে কি নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। একটা মিথ্যা মামলায় যে বলা হতো যে এতিমের টাকা মেরে খেয়েছে, মাত্র 10,000 কোটি টাকার মতো আসছিল, 10 কোটি টাকার মতো আসছিল। তাও আবার আপনার কুয়েত সরকারের পক্ষ থেকে অনুদান ছিল। সেই অনুদান তিনি ধরেন নাই, ছোঁয়েন নাই, কোনো জায়গায় স্বাক্ষর করেন না, কিছুই করেন না। সেটি তো উচ্চ আদালতে আবার সেটি প্রমাণিত হয়েছে যে সেই মামলাটি মিথ্যা ছিল। তো দেখেন, শুধুমাত্র তাকে ফাঁসানোর জন্য, আটকিয়ে রাখার জন্য তাকে কিন্তু আপনার জেল দেওয়া হলো। নিম্ন আদালতে 5 বছর, পরে 10 বছর উচ্চ আদালতে। এটা একটা আশ্চর্য ব্যাপার। উচ্চ আদালত মানুষ আরও রিভিশন করে, এখানে উচ্চ আদালতে 10 বছর কারাদণ্ড দিয়ে তাকে নির্জন কারাগার, পুরান ঢাকার আগের কারাগারে তাকে রাখা হলো। সেখানে কি নির্দয় একটা বাথরুম, সেখানে কারারক্ষীরাও ব্যবহার করত, উনিও ব্যবহার করতেন। এবং ওখানে নানা ধরেন মানুষ ছিল না, তো নানা রকম তেলাপোকা, কত রকম আবর্জনা ছিল। তিনি কিন্তু ওখান থেকেই বলা হয় যে তাকে হয়তো আপনার কোনো একটা মেডিসিন, স্লো পয়জন প্রয়োগ করা হয়েছিল, যার ফলে লিভার সিরোসিস হয়। এরপরেও দেখেন, যখন ওখান থেকে বের করে আনে, তখন কিন্তু পরিবার থেকে বহুত নিবেদন করা হয়েছে, দরখাস্ত করা হয়েছে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু অনেক শর্ত দেওয়া হয়েছে যে তাকে দোষ স্বীকার করে আপনার প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে তাকে যেতে দেবে। কিন্তু উনি আপোস করেন নাই। 111 সরকারের সময় সেই সরকারের পক্ষ থেকে DGDFI গেছে এই ম্যাডাম
খালেদা জিয়ার কাছে, যে তিনি যদি ওই সরকারকে যদি মোটামুটিভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে তাহলে তিনি ক্ষমতায় আসবেন, সাহায্য করবেন, কিন্তু তিনি এগ্রি করেন নাই। তিনি শেখ হাসিনা ঠিকই করেছেন এবং 96 সালে তিনি ক্ষমতায় এসেছেন। তো অর্থাৎ তিনি দেখেন কতটা আপোষহীন দেশের জন্য। তিনি কোনো অবস্থাতে, তিনি জানে তিনি মৃত্যু পথযাত্রী, কত খালি চিকিৎসার উপরেই ছিলেন, কিন্তু মারা গেছেন, কিন্তু আপোষ করেন নাই। তো তাকে এই জন্যে মানুষের কিন্তু, যে তিনি নির্যাতিত, তিনি তার জীবন দিয়েছেন গণতন্ত্র এবং দেশের জন্য, যার ফলে মানুষ কিন্তু দেখেন স্মরণকালের ইতিহাসে, স্মরণকালে না, এই বাংলাদেশে বাংলাদেশের কিন্তু ইতিহাসে, এত বড় আপনার জানাজা অনুষ্ঠান কিন্তু হয় না। ঐতিহাসিক, ঐতিহাসিক। এবং তার, তিনি এখন ক্ষমতায় নাই, তিনি কোনো দায়িত্বে নাই, তিনি অসুস্থ, তিনি কিছু করতেও পারেন না তেমন, তারপরেও তিনি জাতীয় মুরব্বী হিসাবে ছিলেন। যেমন উদাহরণস্বরূপ বলি, যখন বিএনপির সাথে আপনার এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ বৈরিতা শুরু হয়, তখন কিন্তু তিনিই কিন্তু মধ্যস্থতা করে লন্ডনে কিন্তু তারেক রহমানের সাথে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করিয়ে দেন। তো আমার কথা হচ্ছে যে দেখেন এরকম একটা প্রায় 100 দেশের প্রতিনিধি আসছে এবং 6 জন আপনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত ফরেন মিনিস্টার আসছে, এবং লোকে লোকারণ্য, সমুদ্র, এই লোকের কোনো গণনা করে কেউ এআই দিয়েও গোনা সম্ভব কিনা, কারণ মানুষ তো সারা ঢাকা শহর ছড়ায় আসছিল, এরকম অবস্থা। সুতরাং এটা হচ্ছে যে একটা মানুষ যেভাবে 91 সালে ভোট দিয়েছে, আপনি আমি জানি না, যে কেউ জানে না যে 91 সালে বিএনপি ক্ষমতা, ঠিক ওনার কারণে। এবং ওনাকে এইভাবেই যে মনের থেকে জনগণ ভালোবাসে, এটাই কিন্তু তার প্রমাণ। যে আপনি যেটা বললেন যে সকল দল মত নির্বিশেষে সব সাধারণ জনগণ ওখানে ভর্তি। এখন ধরেন তার মাজার আপনার কবরস্থান জিয়ারতের জন্য ওপেন রাখা হয়েছে, সাধারণ মানুষ ওখানে যাচ্ছে। ওখানে বিএনপির প্রার্থী বা সচেতন প্রার্থী কয়জন, সাধারণ লোকজন ওখানে যাচ্ছে, গিয়ে আপনার কবর জিয়ারত করছে। এটা তার বড় পাওনা। আপনার কাছে আবার আসবো জনাব রফিক শিকদার, আপনার কাছে। আপনি সরাসরি রাজনীতির সঙ্গে আছেন, এই যে দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কাছে থেকেও তাকে দেখেছেন, তো আসলে এই যে জনমানুষের একজন নেতা হয়ে ওঠা, মানে একেবারে শুধু দলীয় নেতাকর্মীদের না, আজকে যারা সেখানে গিয়েছেন তার কবর জিয়ারত করতে, সেখানে অনেক সাধারণ মানুষ রয়েছেন, এই অর্জনটা আসলে কিভাবে সম্ভব, সেটি দিয়ে আলোচনা শুরু করতে চাই আপনার কাছ থেকে। আজ 1 জানুয়ারি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের স্টুডিওতে এসেছি। সমগ্র দেশের শোক, রাষ্ট্রীয় শোক 3 দিনের, আমাদের বিএনপি থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারপর আমি বলবো যে 7 দিন নয়, শোক কতদিন আমরা কাটাতে পারবো আমরা জানি না। দেখুন, গণতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একজন ঘরের একজন মানুষ ছিলেন, একজন আর্মি অফিসারের সাথে তিনি করেছিলেন। সময়ের দাবিতে, সময়ের প্রেক্ষাপটে স্বাধীনতা যুদ্ধের সময় যেমনি তিনি অবদান রেখেছেন সাহসের সাথে, একইভাবে সময়ের পরিক্রমায় তিনি আবার জনগণের ডাকে 1982 সালের সেই 24শে মার্চ যখন হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলো, তখন এদেশের মানুষ নেতৃত্ব চেয়েছিল। তখন বেগম খালেদা জিয়াকে বেছে নিলেন, তিনি আসলেন, তিনি দায়িত্ব নিলেন, এবং তিনি দায়িত্ব নিয়ে 9 বছর সংগ্রাম করলেন। এবং সংগ্রাম করার মধ্য দিয়ে আজকে আপনাদের আপসহীন নেত্রী মহাপ্রয়াণ যে এতে লাগিয়েছেন, তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে সম্ভবত 86 সালে বিশাল সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে আপসহীন নেত্রী, সেটি মানুষ তাকে ধারণ করেন। এবং তিনি আপসহীন ছিলেন বটে। সেদিন তিনি বলেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে আমরা নির্বাচনে যাব না, স্বৈরাচার অধীনে আমরা নির্বাচন করতে পারি না। পক্ষান্তরে আরেকজন নেত্রী আওয়ামী লীগের, তিনি লালদিঘির ময়দানে বলেছিলেন একই কথা, হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু খুব অল্প সময় দেখলাম আমরা, সেদিন আওয়ামী লীগ, জামাত, তারা জাতীয় পার্টির অধীনে নির্বাচনে গেল। ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন থেকে দূরে সরে গেলেন এবং আন্দোলন করলেন। আপনি জানেন যে মাত্র 2 বছরের ব্যবধানে সে পার্লামেন্ট ভাঙতে হলো। ম্যাডাম খালেদা জিয়ার ক্যারিজমেটিক লিডারশিপের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনে 88 সালে সে পার্লামেন্ট ভেঙে যায়।
88 সালে যদিও জোড়াতালি দিয়ে এরশাদ নির্বাচন করে, শেখ হাসিনা জনগণের ভয়ে আর নির্বাচনে যান নাই। 91 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে। এবং এই যে আপোষহীনতাটা, যে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে এই যে লড়াই করাটা দীর্ঘ 9 বছর নিরলসভাবে ক্ষমতার লোভ করেন নাই, সেখান থেকে তিনি আপোষহীন উপাধিটা ওনাকে মানুষ দিয়েছে। রাজপথ থেকে তিনি সেটা পেয়েছেন জনগণের কাছ থেকে। আমরা বিএনপির কেমন কোনো নেতা যে ওনাকে আপোষহীন বলেছেন এরকম আমরা কাউকে পাই না। সাধারণ মানুষের কাছ থেকে আসে। এক্স্যাক্টলি। সেই মানিক মিয়া বিনিয়োগতে যে বক্তব্য রেখেছিলেন তিনি গতকাল 31 ডিসেম্বর 2025 সালের শেষ দিনে, সূর্যাস্তের পূর্বে দেশের লাখো কোটি জনগণের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন তিনি। ওনার চির বিদায় আপনার আমাদের একটি মহাসমুদ্রে পরিণত হলো, শোকের ছায়া নেমে এসেছে। শীতার্ত এই দিনে যখন মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়, শীতকে উপেক্ষা করে সমগ্র বাংলাদেশ থেকে ছুটে এসেছে এবং ঢাকা শহর থেকেও। এবং এত মুখ আমি আমার এই রাজনীতির আমার জীবনে আমি তাদেরকে মনে হয় যে খুব বেশি দেখেছি বলে মনে হয় না। তখন আমি বুঝলাম যে এরা নিশ্চয়ই আমাদের কোনো দলের নয়, শুধু তারা সমগ্র জাতির সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণ এসেছে, ব্যবসায়ী, শ্রমিক, অর্থনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক সকল। দেখলাম জোয়ার জীবদশায় দেখিনি, বইয়ের পাতায় ইতিহাসে কোথাও দেখিনি, শুনিনি। এই শতাব্দীর মধ্যেও এত বড় জানাজা বিশ্বের কোথাও হয়েছে। শুধু ঢাকায় না, সেটা আমরা জানি না। সারা বাংলাদেশেও কিন্তু গায়েবানা জানাজা হয়েছে। এমনকি ঢাকায় যখন জানাজা শুরু হয়, অনেক মানুষ তো রাস্তা বন্ধ হয়ে গেছে, আসতে পারছে না, আশেপাশে তো সব ভরে গেছে। মানিক মিয়া এভিনিউ, দক্ষিণ প্লাজা হিসাব করলে হবে না, আরও অনেক মাইল দূরে, বর্গ মাইল দূরে কিন্তু মানুষ বিস্তৃতি ছিল। তারপর আমরা শুনেছি মানিকগঞ্জে, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, চিটাগাং, বরিশাল, বিভিন্ন জায়গায় মানুষ যেখানে যে সেখান থেকে জানাজা পড়েছে। এবং বিশ্বের অনেকগুলো দেশ, আজিজ ভাই বলেছেন, অনেকগুলো দেশ শোক জানিয়েছে, অনেকগুলো রাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসেছেন শোক জানাতে, জাতিসংঘ থেকেও শোক জানানো হয়েছে। আমরা বলতে চাই যে এরকম একটি মহিমান্বিত মৃত্যু, মানুষের ভালোবাসার মৃত্যু, এটা প্রমাণ করে যে একজন রাজনীতিবিদ যদি আদর্শবান হয়, একজন রাজনীতিবিদ যদি দুর্নীতিমুক্ত হন, একজন রাজনীতিবিদ যদি সাধারণ মানুষের হন এবং একটা দেশের হন, স্বাধীনতার এবং সার্বভৌমত্বের জন্য যা তিনি করেছেন, সেরকম যদি প্রতিশ্রুতিশীল হন, তাহলে তাদেরকে বোধহয় মৃত্যুও ছোঁয় না। সেজন্য আমি বলি যে অজস্র জনকোটির মানুষের ভালোবাসায় যারা বেঁচে থাকে, তারা অমর হয়ে থাকে, অমর কাব্যে তাদের নাম লেখা থাকে, মৃত্যু তাদের ছোঁয় না। বেগম খালেদা জিয়া সেই মানিক মিয়া এভিনিউতে, যেখান থেকে ওনার রাজনীতি বেড়ে ওঠা, সেই মানিক মিয়া, ঐতিহাসিক সেই মানিক মিয়া এভিনিউতে জানাজার শেষে চিরনির্জয় শায়িত হলেন আমাদের শহীদ স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কবরের পাশে। এবং আপনি জানেন এই মানিক মিয়া এভিনিউতে 1981 সালের 30 মে জিয়াউর রহমান আততায়ীদের হতে খুন হলেন, শহীদ হলেন, ওনার জানাজাও সেখানে হয়েছিল। এবং এই যাবৎকাল মানুষ বলেছে যে এত বড় জানাজা বাংলাদেশে আর কখনো হয়নি। আমি কোনো জানাজার সাথে কোনো জানাজা তুলনা করতে চাই না, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই দেশবাসীর কাছে বিনয়ের সাথে যে আপনারা গতকাল ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন দেশবাসী, সকল স্তরের মানুষ। আমার নেতা তারেক রহমান সাহেব যেমনি করে ওনার বক্তব্য থেকে বলেছেন যে তিনি সকলের কাছে রেডি, তিনি সকলের কাছে কৃতজ্ঞ, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং সমগ্র জনগোষ্ঠীর কাছে অত্যন্ত সুশৃঙ্খলার সাথে এরকম এত বড় একটি জানাজা সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, এটি 31 ডিসেম্বর 2025 সালে বেগম খালেদা জিয়ার জানাজায় প্রমাণ করেছে। তিনি সংগ্রাম করার মধ্য দিয়ে ওনার রাজনীতির জীবনে তিনি বারবার প্রমাণ করেছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এবং সংগ্রাম না করলে যে কখনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না, ঘরে বসে কিংবা এয়ার কন্ডিশনে বসে যে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না, সেটি তিনি গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে গিয়ে প্রমাণ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেই 82, 83, 84 সালে আমাদের গ্রাম বাংলা যে সাংকি আছে, যে মাটি দিয়ে যে তৈরি করে কুমারেরা, সেটাতেও তিনি ভাত খেয়েছেন। নৌকা দিয়ে, হাটে, রিক্সায়, হেঁটে হেঁটে অজস্র মাইলের পর মাইল তিনিও ছুটে গিয়েছেন।
কিন্তু আমাদের কষ্ট হয় তখনই যখন দেখি যে একটি মানুষ একটি মিথ্যা ফরমাইশি রায়ে আদালতের প্রতি তো শ্রদ্ধা রেখেও বারবার আদালতে যেতেন আসতেন, কোর্টে যেতেন, এবং তিনি সুস্থ গাড়ি থেকে নামছেন, উঠছেন, আবার বাসায় ফিরছেন। সেই মানুষটি একটি মিথ্যা ফরমাইশি রায়ে তাকে কারাগারে নেওয়া হলো যে স্বেচ্ছাতে রোমে, এবং তিনি সেদিন হেঁটে গেলেন। কিন্তু আমরা দেখলাম আজ মৃত্যুর আগে ওনাকে দেখলাম উনি হুইল চেয়ারে হাঁটতে হয়, অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার এবং সকলে ধারণা করে নিয়েছে স্লো পয়জনিংয়ে ওনাকে হত্যা করতে চেষ্টা করেছিল। কিন্তু ঘাতকরা, অভিশপ্তরা এবং ভ্রান্ত রাজনীতিবিদরা জানে না, এই দেশের স্বৈরাচারেরা জানে না, ফেসিস্টরা জানে না যে জনগণের ভালোবাসায় যারা বেঁচে থাকে তাদেরকে হত্যা করা যায় না, তাদেরকে শেষ করা যায় না। জিয়াউর রহমানকে যেমনি 81 সালের 30 মে হত্যা করতে চেয়েছিল, শারীরিকভাবে হত্যা করেছে বটে, কিন্তু জিয়া রহমানের যে আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ, দর্শন শেষ করতে পারেনি। সেই আদর্শকে ধারণ করে ফিনিক্স পাখির মতো ধারণ করে বিএনপি বেগম খালেদা জিয়া পিঙ্গলক্ষীর মতো 9 বছর সংগ্রাম করে সেখানে আসছে। এবং আপনি জানেন সেটাকে ধারণ করে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন যে আমার মা যেখান থেকে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেখান থেকে শুরু করব আরও সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য। বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, বাংলাদেশকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়া, গুম খুন মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেটা আজকে তারেক রহমান সাহেব ধারণ করেছেন। এবং সেখান থেকে তিনি কালকে জানাজাতে স্পষ্ট সবার কাছে বলেছেন যে আমার মা যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, আপনারা ক্ষমা করবেন। কিন্তু আমি আজকে বলতে চাই জনাব তারেক রহমান সাহেবকে দলের কর্মী হিসেবে নয়, কিন্তু সাধারণ মানুষ হিসেবে, না, তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়ার কাছে জনগণ ঋণী, আমরা ঋণী, দেশের বাংলাদেশ ঋণী, স্বাধীনতা সার্বভৌমত্ব ঋণী। এই ভবিষ্যৎ পরিকল্পনাটা নিয়ে আসবো। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসি। আজকে আপনি জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসেও শোক বই খোলা হয়েছে এবং সেখানে রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি সই করেছেন এবং বলেছেন যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদানকে তিনি স্মরণ করেছেন এবং বলেছেন একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবং গতকাল বাংলাদেশে জয়শঙ্কর এসেছিলেন, সেটিও আপনি জানেন একজন সাংবাদিক হিসেবে। তো আবার এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে বলেছেন যে জয়শঙ্করের সফরকে রাজনৈতিকভাবে না দেখার তিনি আহ্বান জানিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? না, দেখেন, প্রতিবেশী তো ধাক্কায় সরান যাবে না। প্রতিবেশী আমাদের 3 দিকে ঘেরা। আবার বিশ্বে এখন বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু এতিম না, ছোট ভাবা উচিত না। ভারতের কিন্তু ধরেন এই সাবকন্টিনেন্টে যত দেশ আছে সব দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ। মালদ্বীপের মতো ছোট দেশ থেকেও তাদেরকে হাত গুটিতে হয়েছে। কিন্তু আমাদের হলো দেশের ভিতরে আমাদের ধরেন 18 কোটি জনগণ, এটার সংখ্যা কিন্তু কম না। পৃথিবীর ভিতরে 8 নম্বর জনবসতি দেশ আমরা, এটার একটা মার্কেট আছে। আপনি জানেন যে আমরা ভারতে অনেকে চিকিৎসা নিতে যায়, পড়াশোনা করতে যায়। আমাদের সাথে তাদের যে আপনার হিস্সা, অনেক ধরেন পানি হিস্সা, বর্ডার কিলিং হয়, ব্যবসা বাণিজ্যের বৈষম্য, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং। আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশ ছোট, তাদের দেশ ভূখণ্ড যে অনেক বড়, জনসংখ্যা বেশি, তাদের উৎপাদন, আমাদের উৎপাদন কম। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের পণ্য ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আপনার ঠেকিয়ে দেওয়া হবে। আমি তো ওই দেশে ঘুরছি তো অনেক, আগরতলা গেছি, আসামে গেছি, কিন্তু সেখানে দেখেছি আমাদের দেশের কয়েকটা কোম্পানির পণ্য কিন্তু একদম পশ্চিমা পণ্যের মতো হটকেক, কিন্তু সেই দেশে যেতে পারে না। তারপরেও যা যায় তারা বেশি মূল্য দিয়ে কেনে। আমার কথা হচ্ছে যে এটা আমাদের পণ্যটাকে ঢুকতে দেখ না। আমাদের যে পানির হিস্সা, এটা তো আন্তর্জাতিক আইনে আমরা নিচু অঞ্চলের বিধৌত অঞ্চল, ওখানে যে আন্তর্জাতিক রিভারে আমরা তো সেই পানিটা চাই, আমাদের তো অনেক না। সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার একটা ভূমিকা ছিল না, এটাই আমি বলছি যে বেগম খালেদা জিয়া বরাবরই চেষ্টা করেছেন। আপনি খেয়াল করে দেখেন, তখনও ছিল, তিনি আপোষ করেন না, এটা ঠিক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু তখন কিন্তু এখন যে রিলেশন, সবচাইতে খারাপ রিলেশন যাচ্ছে বাংলাদেশ বিএনপির ভারতের সাথে, আপনি খেয়াল করে দেখেন। কিন্তু বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল এত বেশি টানাপোড়েন ছিল না, দাবি ছিল, আলোচনা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও কিন্তু ফারাক্কা চুক্তির এগ্রিমেন্ট হয়েছে, সব হয়েছে। এই যে আপনার রোহিঙ্গা আসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যা আসছিল ফেরত গেছে, বেগম খালেদা জিয়ার সময় যা আসছে ফেরত গেছে, কিন্তু এখন আর ফেরত যাচ্ছে না। আপনি দেখেন এখন তাদের সংখ্যা বহু হয়ে গেছে,
হ্যাঁ, বহু হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি ওই অঞ্চল আমাদের মাইনরিটি হয়ে গেছে, আমাদের ভূখণ্ড কিন্তু দখল হয়ে গেছে এটা। এবং এইটা আমি বলবো যে আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, তবে কেউ কাউকে শোষণ করবে না, এটা হলো মানদণ্ড। সেটা যদি হয়, আমার বিশ্বাস যে আমাদের দেশে এখন এই মুহূর্তে ধরেন ভারত বলা শুরু করেছে যে শেখ হাসিনাকে তো তারা ফেরত দিচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে তাকে আপনার আশ্রয় দিয়েছে, কারণ অর্থাৎ পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তারা তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার এখন ফাঁসি হয়ে গেছে। তখন তার ধরেন আমাদের যে বন্দি বিনিময় চুক্তি ছিল, সেখানে একটি ধারা আছে, সেটা 9 নম্বর সম্ভবত ধারাটা, যে কোনো দেশ যদি, যে দেশে আশ্রয় নিচ্ছে সেই দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে বা ঈর্ষার কারণে তাকে কোনো হ্যারাস করা হচ্ছে বা দণ্ড দেওয়া হচ্ছে, তখন সেই দেশ ফেরত নাও দিতে পারে। সেই ধারার অজুহাতে শেখ হাসিনাকে আটকিয়ে রেখেছে। কিন্তু এখন তারা বুঝেছে, ভারত বুঝেছে, ভারত কিন্তু বলছে এদেশে একটা নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকার হলে তাদের সাথে তারা ওয়ার্ক করবে, আলাদা নতুন করে তারা ওয়ার্ক করবে। তা আমিও তাই মনে করি, দেশে নির্বাচনটা জরুরি। নির্বাচন হলে আমার মনে হয় ভারতের সাথে যে আমাদের এখন টানাপোড়েন যাচ্ছে, তাদের ভিতরে রিয়েলাইজেশন আসছে, তারাও সম্পর্ক করতে চায়, আমরাও কিন্তু আমাদের অধিকার ঠিক রেখে আমরা সম্পর্ক করতে মানে চাই। বিএনপির এই বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে তাদের যে দুজন একদম শীর্ষ রাজনীতিক জয়শঙ্কর এবং রাজনাথ সিং, তারা যেভাবে ভূমিকা রাখছেন, তারা, আপনি কি মনে করছেন যে তারা এই ইস্যুকে কেন্দ্র করে বিএনপির আরো ঘনিষ্ঠ হতে চাইছে, এরকম কিছু? না, দেখেন, 2001 সালের নির্বাচনের কথাটা বলি। আমি আগে বললাম যে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কেউ, কোনো জরিপ, কেউ কল্পনাও করে নাই, এবং বিদেশিরাও কল্পনা করে নাই। তখন ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সব রাষ্ট্র কিন্তু আওয়ামী লীগের দিকে ঝুঁকছিল, দেখা করেছে, অমুক করেছে, ইয়ে করছে। এখন কিন্তু এটা ঠিক যে পরাশক্তিগুলো তাদের ইন্টারেস্ট ভাবে। প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু পরাশক্তিগুলো বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে অ্যাক্টিভ থাকে। তারা মনে করে যে তার কাছের লোকটা ক্ষমতায় যাক, বা কে ক্ষমতায় আসতেছে তার সাথে একটা সম্পর্ক, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিছু দুর্বল দিক থাকলেও সেটা সবল করে সম্পর্ক রক্ষা করতে চায়। এখন বিএনপি বড় দল, 17 বছর 111 সহ এই নেতা কর্মীরা কত গুম খুন, মামলা ধামলা, কত কিছু হয়েছে। এই 17 বছরে একটা কর্মী পর্যন্ত কিন্তু দল ত্যাগ করে নাই। সুতরাং এই বিএনপি বড় দল, এই বিএনপি যদি তার ভোটটা পায় এবং সে ভোটটা দিবে, সেই ভোটটা দিলেই ছাড়া সরকার গঠন করবে। এটাও হতে পারে যে এখন ধরেন শেখ হাসিনা থাকার কারণে বা 30টা সমঝোতা এবং চুক্তি হয়েছে, সব ভারতের অনুকূলে হয়েছে, তো এই জন্য ভারতের পক্ষে হয়েছে। সুতরাং এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, এটাও একটা কাজ করতে পারে যে তাদের সাথে তাদের একটা সম্পর্ক করা দরকার। কারণ আমাদের সাথে যে সম্পর্ক, ধরেন এখন ভিসা বন্ধ, ইত্যাদি বন্ধ, ভিসা বন্ধ হলে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এখানে চিকিৎসা নিতে যাচ্ছে না, পড়তে কেউ যাচ্ছে না, তাদের তো ব্যবসায়ীরাও মারা যাচ্ছে। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে বিএনপির গুলশান কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে এবং সেখানে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতরা এসে সই করছেন, তারা সেখানে শোক প্রকাশ করছেন। সেখানে আজকে কথা বলেছেন দুজন নেতা, শীর্ষ নেতা, একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ। তারা দুজনই বলেছেন যে এই ম্যাডামের প্রতি বা তার দলীয় চেয়ারপারসনের প্রতি মানুষের যে এক ধরনের বিশেষ শ্রদ্ধা, বিশেষ ভালোবাসা, সেই ভালোবাসাটিকে আমরা ক্যাশ করতে চাই না সামনের নির্বাচনে, এইটি যদি এভাবে বলা হয়, তো সেই ভালোবাসাকে সাথে নিয়ে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসলে সেই ভালোবাসা, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটিকে বিএনপি কতটুকু ধরে রাখতে পারবে বা লালন করতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে আবারও। আমি মনে করি যে জিয়াউর রহমান সাহেবের প্রতি ওনার মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, সেটাকে কিন্তু আমরা ধারণ করেছি আদর্শকে, এবং জিয়াউর রহমান সাহেবের সে আদর্শকে ধারণ করেই কিন্তু বিএনপি হাঁটাহাঁটি পা করে এভাবে চলে বিএনপি আজকে একটি বড় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। জানেন যে আমাদের দলের আদর্শ, মানে আদর্শের যে জনক জিয়াউর রহমান সাহেব, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এই ফিলোসফিতে বিশ্বাস করতেন।
সকলে মিলে ধর্ম বর্ণ সকল গোষ্ঠী সবাই মিলে আমরা বাংলাদেশি, এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, আমাদের মানচিত্র থাকবে, আমাদের জাতীয় পতাকা থাকবে, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এসব ছিল স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই 19 দফা কর্মসূচি কিন্তু বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশে হেঁটে 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 ঘুরে ঘুরে বাস্তবায়ন করেছেন এবং দলকে সমৃদ্ধ করেছেন। দল গ্রাম পর্যন্ত পৌঁছে, আমাদের বিএনপি কিন্তু একবার গ্রাম পর্যন্ত ছিল না একটা সময়। এমনকি 91 সালে যখন আমাদের নির্বাচন হয় তখন আমরা ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র নেতা, কিন্তু আমরা তখন নির্বাচন করতে গিয়ে আমরা গ্রামে হিমশিম খেয়েছি। যারা মুরব্বী ছিল অনেকেই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, খুব প্রভাবশালী যারা গোষ্ঠীর এরকম, কিন্তু সাধারণ জনগণ দেখেছি যে আমাদের দিকে আবার যোগ ছিল। তো আমরা ছাত্ররা ছিলাম তখন সবচেয়ে, এবং যে কারণে ম্যাডাম খালেদা জিয়া আমাদেরকে ছাত্রদলকে বা ছাত্রকে আমাদেরকে তারেক রহমান সাহেবের মতোই সন্তানের মতোই ছাত্রদলের ছেলেদেরকে দেখতেন, এবং শুধু আমাদের ছাত্রদলের না, তরুণ ছাত্র সমাজকে তিনি মনে করতেন যে সবাই ওনার সন্তানের মতো। তো এইভাবে কিন্তু বিএনপি ধীরে ধীরে আজকে অনেক বড় সংগঠনের প্রতিষ্ঠিত হয়েছে। তা আমি মনে করি যে এটা কখনো ক্যাশ করতে হয় না, মানুষের ভালোবাসা, দলের প্রতি শ্রদ্ধা, এটা এভাবেই চলে আসে। আমাদের বলতে হয় না যে আজকে এই যে 31শে ডিসেম্বরে যে মানুষের যে কোটি কোটি মানুষের জানাজা অংশগ্রহণ, এটা প্রত্যেকে যার যার ভালোবাসা থেকে এসেছে, তাদেরকে আমাদের বলে দিতে হবে না। তারেক রহমান সাহেবের বক্তব্য দেখে বোঝা যায় যে তিনি এই বড় এই শোকের বিশাল সমাবেশকে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেখানে কিন্তু কোনো কথা বলেন নাই। এমনকি এমন কোনো কথা বলেন নাই যে ম্যাডাম খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশন আছে, মাত্র 1 মিনিটে কিন্তু তিনি 3-4 লাইন কথা বলেছেন। সেখান থেকেই বার্তা আসে যে আমরা এই শোককে শক্তিতে কাজে লাগাবো, এবং সেটা ম্যাডাম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, আদর্শের স্বপ্ন ছিল, দেশের মানুষকে নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে, দেশের নারী সমাজকে নিয়ে, কৃষকদেরকে নিয়ে, ছাত্র তরুণ যুবকদেরকে নিয়ে, বেকারদেরকে নিয়ে, শিল্প কারখানাকে নিয়ে, কৃষিকে নিয়ে, মৎস্য নিয়ে, সকল সেক্টরে যে ম্যাডাম খালেদা যে স্বপ্ন ছিল সকল ধর্মের বর্ণের। এবং আপনি দেখেন যে যে ডান বাম আমরা যে রাজনীতি বলি, আমরা কিন্তু এই ডানেও না বামেও না, আমাদের এরকম একটা অবস্থান ছিল। এবং ম্যাডাম খালেদা জিয়া কিন্তু ধর্মের প্রতি কিন্তু অত্যন্ত অনুসারী এবং অনুগত ছিলেন। কিন্তু আবার দেখেন কেউ কেউ কিন্তু কেউ বলে যে মহিলা নেত্রী বা নারী নেতৃত্ব, কিন্তু যারা বলতো তারা কিন্তু আপনি দেখেন সময়ের ব্যবধানে তারা কিন্তু ম্যাডামের নেতৃত্বে সরকারেও এসেছে এবং একসাথে বসেছে। কারণ কি, ওনার ক্লিন ইমেজের কারণে। উনি শুধু নারী না, উনি একজন মানুষ ছিলেন, এবং খালেদা জিয়া নিজেকে নিজে সকলের ঊর্ধ্বে এরকম একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। যে কারণে ম্যাডাম খালেদা জিয়ার ক্যারিজমেটিক যে লিডারশিপ, এই লিডারশিপের প্রতি সবার একটা শ্রদ্ধা ভালোবাসা ছিল। এবং আপনি জানেন যে এই 1-11-এর সময় কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে ওরা চেয়েছিল বাইরে চলে যেতে, এবং 2 সন্তান তারেক রহমান এবং আরাফাত কোকোর উপরে কোনো নির্যাতন করা হবে না, কিন্তু তিনি কিন্তু সেখানে উপেক্ষা না করে তিনি বলেছিলেন সেদিন যে এই মাটি আমারই, দেশ আমার, এটা ঠিকানা আমার, আমার বাইরে কোনো ঠিকানা নেই, আমি যাব না। তিনি যান নাই, সে কারণে কিন্তু তারেক রহমান সাহেবের উপরে স্টিমরোলার চালানো হয়েছে, এবং তিনি আজও কিন্তু কোমরে ওনার। আর আরাফাত কোকো তো নির্যাতিত হয়ে মানুষের ট্রিটমেন্ট করে শেষ পর্যন্ত তিনি মারাই গেলেন। তো আমি বলবো যে ম্যাডাম খালেদা জিয়া আসলে ওনার রাজনৈতিক জীবনে যদি আমরা বিশ্লেষণ করি, ওনার খুব সুখকর সময় খুব বেশি ছিল এটা আমরা বুঝি না। কারণ ওনার বোধহয় সুখকর সময়টা অফিসার যখন ছিলেন, জিয়া রহমান সাহেব আর্মির অফিসার ছিলেন, ওই পর্যন্তই বোধহয় ছিল। পরে রাজনীতির অঙ্গনে তিনি আসার পর থেকে, রাজনীতির অঙ্গনে না, স্বাধীনতা যুদ্ধ সময় তো বটেই, তারপরে আপনার রাজনীতি অঙ্গনে আসার পর থেকে তিনি কখনো আমার মনে হয় না যে খুব অল্প সময়ের মধ্যে ঘুমিয়েছেন দেশের মানুষের জন্য। প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও তিনি কম ঘুমাতেন, দেশের মানুষের জন্য ভাবতেন দেশ কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, দেশকে কীভাবে কল্যাণ করা যাবে, এবং দুর্নীতিমুক্ত কীভাবে করা যাবে। দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। যদিও কিছু গোষ্ঠী ওনাকে তকমা দিতে চেয়েছে, কিন্তু প্রমাণ কিন্তু হয় নাই। যে আজিজ ভাই যেটা বলেছেন যে 2 কোটি টাকার কথা যে বলেছিল, সে টাকা কিন্তু আজকে 10 কোটি টাকা হয়ে গেছে। এই টাকা কিন্তু ব্যাংকেই আছে, অথচ ওনাকে মিথ্যা ফরমাইশিতে কিন্তু 2টা বছর ওনাকে জীবন জেল খাটতে হয়েছে ওনার মতো মানুষ। সুতরাং আপনি যেটা বলেছেন, আমাদের মহাসচিব সালাউদ্দিন ভাই ওনারা যে কথাটি বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়ার যে স্বপ্ন বা বিএনপির যে আদর্শ, সেটাকে আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান সাহেব ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতিকে এগিয়ে নিয়ে যাবেন সুখ এবং সমৃদ্ধি এবং একটা প্রতিনিধিশীল একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে। আপনার কাছে আসবো জনাব এম এ আজিজ। উনি এক ধরনের শূন্যতার কথা বলেছেন, এবং শূন্যতা কীভাবে পূরণ করা হবে সেটিও এক ধরনের বলেছেন যে জনাব তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বিএনপি। আপনি কি সেটি মনে করেন কিনা যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, তার যে দৃঢ়তা, তার যে প্রজ্ঞা, সেগুলো নিয়ে বিএনপি আগামী দিনে কতটুকু এগুতে পারবে?
দেখেন, বেগম জিয়া কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অভিভাবক ছিলেন। কারণ আমি উদাহরণ দিই, মৌলানা ভাসানী, তিনি মন্ত্রীও ছিলেন না, প্রধানমন্ত্রী কোনো দিনই হন নাই, কিন্তু একটা হুঙ্কার দিলেই কিন্তু সে একটা রাজনীতির অঙ্গন কিন্তু নড়াচড়া হয়ে যেত। তো ম্যাডাম খালেদা জিয়া হুঙ্কার দেন নাই বটে, কারণ তিনি শুনতেন বেশি। আমি আমাদের সাংবাদিক ফেডারেশনের 2বার মহাসচিব ছিলাম আমি, অর্থাৎ 2বার মানে 4 বছর। তিনি এই প্রেস ক্লাবে অনেকবার এসেছেন, আমাদের এই জেমে এসেছেন, রোজার ভিতরে এসেছেন, এইভাবে আসছেন, অন্তত পক্ষে 10-12 বার একই সাথে মঞ্চে উঠেছি। আর আগে হরতাল কাটা ছিল, হরতালের সময়ও তিনি ডেকে নিতেন আমাদেরকে, সাংবাদিকদের। সবাই প্রায় মারা গেছে, 2-3 জন বাঁচা আছি আমরা। তো উনি গিয়ে অনেক কিছুতে পরামর্শও করতেন, আড্ডাও মারতেন। তিনি একেবারে মায়ের মতো, খুব শুনতেন। শোনার পরে ঐশ্বরিক শক্তি ছিল তার, শোনার পরে যেটা আসলে তার দেশের এবং জনগণের জন্য পিক আপ করা দরকার সেটাই তিনি গ্রহণ করতেন এবং তিনি ওটাতে স্টিক করতেন। এই জায়গায় হলো তার অন্যের কাছে ব্যতিক্রমী। 2 নম্বর, আমি আগেও বলেছি, তিনি গার্জিয়ান ছিলেন রাজনৈতিক অঙ্গনে, অর্থাৎ তার কাছে সবাই যেতে পারতো। কিন্তু এই যে একটি অন্তর্বর্তী একটি সময় চলছে, আসলে সামনে ট্রানজিশন পিরিয়ড, একটি নির্বাচন এবং এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এর আগেও কিন্তু গণতন্ত্র বারবার বিঘ্নিত হয়েছে এবং তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। এখন তার যে শূন্যতা, সেটিতে আসলে এটি বাধাগ্রস্ত হবে আমি কিনা? বলবো যে তিনি আমাদের চোখের আলোকে নাই, তিনি জীবিত নাই, তিনি অসুস্থ ছিলেন। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু লন্ডনে ছিল। লন্ডনে 17 বছরের ভিতরে 5 বছর চিকিৎসাধীন ছিল কমপ্লিট। 12 বছরে একটা গণতান্ত্রিক দেশে, যে গণতন্ত্র আমরা অনুসরণ করি, সেখানে উত্থান পতন আছে। ব্রিক্সের সময় অনেক লন্ডনে আপ ডাউন হয়েছে। এই দেশে ধরেন আমিও 10 দিন ছিলাম, দেখছি আমার মনোজগতে অনেক পরিবর্তন। আর উনি 12 বছর, আমি ওনাকে উপাধি দিয়েছি উনি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ ওই দেশের শাসন, আইনের শাসন, সুশাসন, একটা সংবিধান নাই, সেখানে লিখিত সংবিধান নাই, তারপরেও সে দেশে গণতন্ত্র চর্চা হয়। রাজা আছে, রাজা ইচ্ছে করলে সরকার ভেঙে দিতে পারে, তারপরেও সে দেশে গণতন্ত্র প্র্যাকটিস হয় এবং সারা বিশ্ব এটা অনুসরণ করে, আমরাও করি। সেই দেশে তিনি 12 বছর, আমি বলবো ট্রেনিং প্রাপ্ত, তার ভিতরে গণতন্ত্র আছে, বাসা বেঁধেছে, তার ভিতরে আইনের শাসন আছে, সুশাসন আছে। মানবিক বাংলাদেশ করতে কি লাগে সেটা তিনি বোঝেন। আমার মনে হয় তিনি যে ধরেন টেলিফোনে, তারপরে ভার্চুয়ালি এই সংগঠনটা ঠিক রেখেছেন। আমি বলি 1-11 থেকে শুরু করে শেখ হাসিনা, সবাই এই পার্টিকে ভাঙতে চেয়েছে, ভাঙতে কিন্তু পারে নাই, একটা কর্মীও সরাতে পারে নাই। তিনি এই টেলিফোনে এবং ভার্চুয়ালি যোগাযোগ করে কিন্তু তার এই পার্টিটা অখণ্ড রেখেছে। এখন আমি বলবো এই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতিরই সন্তান তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, এবং তিনি আমি বলবো সাপে বর, বিদেশে তিনি 12 বছর থেকেছেন, তাও বিলেতে। সুতরাং তিনি, আমার মনে হয় তিনি সব কিছুই ধারণ করেন। তিনি যেটা বলেছেন তার অভ্যর্থনায়, যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তার এই দেশ গড়বে এবং তার সহযোগিতা পেলেই দেশটা গড়তে পারবে। আমরাও চাই যে এই দেশটা গণতান্ত্রিক হোক, মানবিক বাংলাদেশ হোক, আইনের শাসন হোক, সুশাসন হোক। হয়তো একটু সময় লাগবে, আমাদের দেশে যে ক্রাইসিস, ওনাকে সময় দিতে হবে। হঠাৎ করে উনি এসে তো আলাদিনের চেরাক নাই যে ফু দিয়ে সব ঠিক করে দেবে, সব তো বিধ্বস্ত। একমাত্র প্রবাসী আয়ের কারণে রিজার্ভ বেড়েছে, কারণ বিনিয়োগ নেই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই, মার্কেট প্রাইস, IMF এর লোন নিতে শর্ত পূরণ করেছি। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আমাদের দেশের জিডিপি সামনের বছরের গ্রোথ হবে 3.5%। 3.5% যদি হয়, সামনের বছর তো দুর্ভিক্ষ হবে, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। সবার সহযোগিতা না হলে দেশটাকে দাঁড় করেই ধরে রাখা যাবে না। তারপরে শিক্ষা ব্যবস্থা, জাতি আমরা গঠন করি, 54 বছরে দেশ স্বাধীন হয়েছে, জাতি গঠন করতে পারিনি। 10 থেকে ইংরেজি বাংলা মিলে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, এই সব মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হতে পারি না, 12 প্রকার চিন্তা করি। হ্যাঁ, সুতরাং আমাদের জাতিটা গঠন, শিক্ষা দেখেন 11টা সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন নাই। এই জন্য আমি বলছি জাতি গঠন করতে হবে,
জাতি যদি গঠন না করতে পারি তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এবং জাতি গঠন করতে হলে কিন্তু সবার সহযোগিতা লাগবে। রাজনীতি যার যার করুক না কেন, কিন্তু জাতি গঠন, জাতীয় ইস্যুতে একমত হতে পারে। তিনি কিন্তু ওইটাই আকাঙ্ক্ষা করছে। আমার ধারণা তিনি পারবেন। তিনি তার বাবা এবং মা দুইয়ের স্মরণ করে, তার পৃথিবীর কাউকে স্মরণ করার দরকার নাই। তিনি যে ব্রিটেনে থেকেছেন সেখানের অভিজ্ঞতা এবং তার মা এবং বাবাকে অনুসরণ করলেই এই দেশটা গড়তে পারবে। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট রফিক সিকদার। তিনি বলেছেন জাতীয় একটি ঐক্যমত্য গঠন করার মাধ্যমে জাতীয় ইস্যুতে এবং মত পার্থক্য থাকলেও আপনার দল হিসেবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতি হিসেবে আলাদা করে আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমান যে নেতৃত্ব রয়েছে বিএনপির, তারা কতটুকু সফল হতে পারবে এবং তাদের কি করা উচিত বলে মনে করেন? এটা আসলে বিএনপিকেই করতে হবে, কারণ বিএনপির কাছে মানুষের, এদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, অতীতেও ছিল। এবং আপনি জানেন যে গণতন্ত্রের সংগ্রামে বেগম খালেদা জিয়া পরবর্তীতে গত 17 বছর ফেসিবাদ বিরোধী সংগ্রামে তারেক রহমান সাহেবের যে সৃজনশীল যুগান্তকারী সংগ্রাম আন্দোলন কর্মসূচি, কালো পতাকা মিছিল, কালো ব্যাজ ধারণ মিছিল, পথ মিছিল, অবস্থান ধর্মঘট, তারপরে সভা সমাবেশ, যে গণতান্ত্রিক কর্মসূচিগুলো ছিল, এগুলো কিন্তু আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার থেকেও মোকাবেলা করতে হিমশিম খেতে হয়েছিল তাদের। এবং দেখেছেন আপনি যে তখন আমি অবশ্য কারাগারেই ছিলাম, 2022 সালের কথা যদি আমি বলি, রাতে সমাবেশ, দিনের বেলা রাতেই সমাবেশে লোকজন চলে আসছে বিএনপির ডাকে, তারপরে বরিশালের অনেক জায়গায় মানুষ লঞ্চ সব কিছু বন্ধ করে দিয়েছে, সাঁতারকেটেও আপনার সমাবেশে যোগ দিয়েছে। এগুলো আপনি দেখেছেন পত্রপত্রিকাতে, আপনারাই তুলে ধরেছেন এগুলো। সে কারণে আমি বলবো যে বিএনপির অনেক দায়িত্ব বেশি এবং সেটি বিএনপি দায়িত্বের সাথেই পালন করবেন। এবং আমরা তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা যা শুনি, এমনকি বিদেশে থাকতেও তিনি যে ভার্চুয়াল বক্তব্যগুলো দিতেন, তিনি 31 দফা দিয়েছেন এবং 31 দফা দিয়েছেন। এবং সর্বোপরি আপনার যে সমাবেশটিতে আপনি শুনলেন যে 25শে ডিসেম্বর 300 ফিটের মধ্যে বিশাল জনসমুদ্রে কোটি কোটি জনগণের সামনে তিনি যে আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিংয়ের আপনার আই হ্যাভ এ ড্রিম, সেটাকে তিনি তুলে ধরে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশকে নিয়ে ওনার যে স্বপ্ন 31 দফা, সেটা বাস্তবায়ন করবে। এবং সেটা বাস্তবায়ন করতে হলে শুধু বিএনপির পক্ষে একা সম্ভব নয়, সেখানে সমস্ত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, রাজনৈতিক মানুষ, অর্থনীতিবিদ সবাইকে লাগবে। সবাইকে ঐক্যবদ্ধ করে সেভাবে এগিয়ে যাবেন। এবং আমার বিশ্বাস যে জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ এবং বেগম খালেদা জিয়ার যে আদর্শ, দুইটি অধ্যায়কে ধারণ করে আমাদের নেতা তারেক রহমান সাহেব নিশ্চয়ই আগামী দিনে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনে যদি নির্বাচিত হন, সুষ্ঠু অবাধ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে আমার বিশ্বাস যে তিনিও সে কথাটি রাখবেন। জিয়াউর রহমান যে আদর্শ দিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া লক্ষ কোটি মানুষের ভালোবাসায় বিএনপিকে আবার যেভাবে বার্তা দিয়ে গেছেন, চলে গিয়েও সেটা আমাদের প্রত্যেকটা, শুধু তারেক রহমানের নয়, আমরা যারা দলের নেতাকর্মী আছি আমরা প্রত্যেকে সেটাকে অনুসরণ করব, আমরা ধারণ করব। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমাদের মধ্যে কোনো অহমিকা থাকবে না, প্রতিহিংসা থাকবে না। আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা বিশ্বাসও করি না। এবং ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য থেকে আপনারা দেখেছেন বিভিন্ন সময় ওনাকে এত কষ্ট দিয়েছে বেশি হাসিনা সরকার, তিনি একদিনও কিন্তু হাসিনার বিরুদ্ধে একটা কথা বলেন নাই। বিচার চেয়েছেন বটে এইভাবে, সেটাও শালীনতার মধ্য দিয়ে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে তাদের জন্য। এমনকি 5ই আগস্ট 24 সালের পরে আমাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন যেন কোথাও যেন কোনো এনার্কি তৈরি না হয়, কোনো সমাজে বিশৃঙ্খলা না হয়, বাড়িঘর ভাঙচুর না হয়, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি না হয়। সেটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ওনারা করেছেন সেটা। সে কারণে আমি বলবো যে রাজনীতি কর্মী হিসেবে রাজনীতিবিদের অনুসরণ করতে যদি হয়, তাহলে আমরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তাদেরকে অনুসরণ করব। এবং আমার মনে হয় যে তারেক রহমান সাহেব সেই পথে এগোচ্ছেন এবং দেশবাসী ইতিমধ্যেই তারেক রহমান সাহেবকে সেই জায়গায় দেখছেন। তবে এটা সত্য কথা যে আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারিয়েছি, শুধু বিএনপি নয়, এটা বাংলাদেশের সমস্ত জনগণ অভিভাবককে হারিয়েছে। এবং আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া আজকে কেন রাষ্ট্র অভিভাবক হতে পেরেছেন। তিনি শাসনকালে কখনো রাষ্ট্রকে সরকারের সাথে, সরকারকে দলের সাথে মিলাননি, তিনি আলাদা আলাদা দেখেছেন। যেটা আওয়ামী লীগ আমলে অবর্তমান ছিল, অনুপস্থিত ছিল। তারা রাষ্ট্র, সরকার এবং আওয়ামী লীগ একসাথে মিলিয়ে ফেলেছিল, যে কারণে প্রত্যেকটা সংস্থা সরকারিকরণ হয়ে গেছিলো, দলীয়করণ হয়ে গেছিলো। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আজকে আমি জানি না কতক্ষণ আছে কথা বলার, আমি শুধু এটুকু বলবো যে আমি আজকে দেখলাম যে আমাদের যে আজকে যে জাতীয় পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলোতে হয়তো আপনাদের সেটা আলাদা আলোচনার বিষয়, তারপর আমি একটু আমার আবেগ থেকে একটু বলছি। আমি পত্রিকার নাম বলতে পারবো না। জানা যায় ইতিহাস বিরল সম্মান,
জানা যায় জনতার মহাসমুদ্র, মিলিয়ন্স মান, শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায়, শোক শ্রদ্ধায় মহিমান্বিত বিদায়, আপসহীন তোমায় বিদায়ী সালাম, জি, সবাই এরকম আসলে ভালোবাসা ও আট কলমের শ্রদ্ধায় উপরে- শেষ বিদায়। আমি হেডলাইনগুলো শুধু পড়ছি। দেশ জাগিয়ে কিংবদন্তি চিরগম, খালেদা বার্ড উইথ স্টেট অনার, ইতিহাসের বৃহত্তম জানা যায় সম্মানিত খালেদা জিয়া, স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া, শোকের জনসমুদ্র, পুরো ঢাকা যেন জানাজার মাঠ, আপসীন সংগ্রামীকে সর্বোচ্চ সম্মান, একটি কফিনের পাশে জি। বাংলাদেশ, একটি জি, কফিনের পেছনে বাংলাদেশ, পুরো ঢাকা যেন জানাজার এই মাঠ, হেডলাইনগুলো আসলে- শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়, ইতিহাসের বৃহত্তম জানাজা, শুধু দেশ পত্রিকা জাগিয়ে না। কিংবদন্তির চিরঘুম, জি, রফিক ভাই, শুধু জনমহাসমুদ্রের পত্রিকা, ভালোবাসায় টেলিভিশনেও কিন্তু সিক্ত আমরা খালেদা জিয়া। হেডলাইনগুলো আমি করেছি। শেষ করছি। জি, জি। এমনি করে আপনাদের প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, দেশ বিদেশে এবং বিদেশি মিডিয়াগুলোতে যেভাবে এটাকে ধারণ করা হয়েছে, এটা কোনো ব্যক্তিকে বা কোনো দলকে খুশি করার জন্য নয়, প্রত্যেকে যার যার স্বীয় দায়িত্ব থেকে, শ্রদ্ধা ভালোবাসায় থেকে বেগম খালেদা জিয়াকে যেভাবে সিক্ত করলেন, আমরা আপনাদের সকল প্রকার মিডিয়ার কাছে ঋণী হয়ে গেলাম দলের একজন কর্মী হিসেবে, যে আমার গর্ববোধ করি এমন একজন নেত্রীর কর্মী আছি আমি, যে নেত্রীকে সমগ্র বিশ্ববাসী ভালোবাসে, শ্রদ্ধা জানায়। আপনারা প্রত্যেকটি মিডিয়া যেভাবে নেত্রীকে জি। হাসপাতালে নেওয়া, আপনি আবেগ আপ্লুত মৃত্যুর হয়ে পড়েছেন খবর এবং এটি খুবই এবং স্বাভাবিক। পরবর্তীতে আপনারা যেভাবে খুবই স্বাভাবিক। ধারণ করেছেন, আমি আসছি এই আপনার- ঋণ আমরা জানি না কোনোদিন শোধ করতে পারবো কিনা, তবে আমরা আমাদের নেত্রীর যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো, সেভাবেই আপনাকে আমরা ধন্যবাদ। চেষ্টা করবো। জনাব এম এ আজিজ, আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। কিংবদন্তি শব্দটি উনি উচ্চারণ করেছেন। আসলে বেগম খালেদা জিয়া শতবর্ষে হয়তো একজন রাজনীতিক এরকম জন্ম হয়, আমি সেটি ব্যক্তিগতভাবেও হয়তো মনে করি। তো আপনি সেটি কি মনে করেন, আসলে এই কিংবদন্তির যে চিন্তাধারা, তার যে স্বপ্ন, সেটিকে লালন করা আমাদের কতটুকু সম্ভব হবে? দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতে বিরল যে এরকম একটা সৎ লোক পাওয়া বাংলাদেশের মতো দেশে। এবং ম্যাডাম খালেদা জিয়াকে তিনি মান্থলি সম্ভবত 2000 টাকা মাত্র দিতেন। তিনিও তখন সচ্ছল ছিলেন না, কষ্ট করেই চলেছেন। এবং তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভোলার কোনো কারণ নাই, কারণ তিনি অল্প দিন বেঁচে ছিলেন, তাকে হত্যা করা হলো। আপনি খেয়াল করে দেখেন, এখন যে জিডিপির উপরে অর্থাৎ উন্নয়নের মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, সবটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। ধরেন আপনার জিডিপি গ্রোথে প্রবাসী উনি শুরু করেছেন, তারপরে গার্মেন্টস তিনি শুরু করেছেন। একেবারে খুব সংক্ষিপ্ত তো সময়। এই জন্য আমি বলছি যে ম্যাডাম খালেদা জিয়া তাকেও কিন্তু ভোলার নয়। তার যে অবদান বহুদলীয় গণতন্ত্রে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, কিন্তু এই সংগঠনকে গ্রামগঞ্জে, পাড়ায়, মহল্লায়, প্রতিটি পরিবারে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু বেগম খালেদা আপনাকে জিয়ার অসংখ্য অবদান। ধন্যবাদ এম এ আজিজ, এবং রফিক শিকদার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। মাই টিভি পরিবার আবারও আমাদের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি। জাতীয় শোক চলছে এবং এই শোক অব্যাহত থাকবে মানুষের হৃদয়ে হৃদয়ে। বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে, সেই আশা করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।